নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ নাও। আজকের সন্ধ্যায় আপনাদের গর্বিত হওয়ার মতো একটা বিষয় আমরা আপনাদের সামনে উপস্থাপিত করছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে এই রাজ্যের অত্যন্ত কৃতী একটি যুবক, যে এই রাজধানীর আউটস্কার্ট থেকে বেরিয়ে সোজা লাফ মেরে মুম্বাই চলে গেছে, এবং শুধু যায়নি, সেখানে ঝাঁপ মেরেছে এবং এমনি কিছু কাজ করেছে যেটা সমগ্র ত্রিপুরাকে প্রচণ্ডভাবে আমাদের গর্বিত করেছে। এই ছেলেটির নাম হচ্ছে বিপ্লব গোস্বামী। বিপ্লব গোস্বামী, আপনারা রিসেন্টলি যে ছবিটা দেখেছেন রূপসী এখানকার ইসেতে, যে ছবিটা খুব মারমার কাটকাট করে চলেছে, লাপাতা লেডিজ, এই ছবিটির গল্পকার এবং চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ নাও এর স্টুডিওতে আছে। আমরা বিপ্লবের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। বিপ্লব, তোমার নমস্কার। কেমন লাগছে তোমার ত্রিপুরাতে এসে অনেকদিন পর? অসাধারণ, কারণ এইখানেই আমি আমার বড় হওয়া, আমার জন্ম এখানে, বেসিক পড়াশোনা করেছি এখান থেকেই। বিভিন্ন রকমের এলিমেন্ট উপাদানে আমি সমৃদ্ধ হয়েছি। তারপর একটা সময় সিদ্ধান্ত নিলাম যে হায়ার এডুকেশন ইন ফিল্ম মেকিং করতে হবে আমাকে। তো যথারীতি আমি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কলকাতায় চেষ্টা করি এবং সেখানে সুযোগ পাই পড়াশোনা করার। 3 বছরের কোর্স ছিল ফিল্ম মেকিংয়ে। তো তারপর সেটা করে আজকে মাঝখানে অনেকটা সময় গেল, অনেক কিছু করেছি। এবারে রিসেন্টলি যেটা লাপাতা লেডিজ, আমির খান প্রযোজিত এবং কিরণ রাও, জ্যোতি দেশপান্ডে প্রযোজিত জিও স্টুডিওজের হিন্দি সিনেমা লাপাতা লেডিজ। লাপাতা লেডিজের গল্পকার আমি। তো সেই ছবি সারা ভারতবর্ষের বাইরে থেকেও অনেকে দেখেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেস্টিভ্যালে গেছে ছবিটা। আজকে ত্রিপুরাতেও যখন সবাই দেখছে, প্রশংসা করছে, ভালো লেগেছে বলছে, তো সত্যি এটা অত্যন্ত আনন্দের। আমরা সেই জায়গাতে যাব, কিন্তু তার আগে আমরা বলবো যে আমরা ত্রিপুরা থেকে দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র আন্দোলন চলে আসছে, এবং বহু ক্ষেত্রে বহু যুবক যুবতী এই চলচ্চিত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাণ করবার বহু প্রচেষ্টা হয়েছে, কিন্তু এই প্রথম আমাদের রাজ্য থেকে একটি যুবক এমনি একটি ছবির সঙ্গে তার নাম জড়িয়ে দিল, যেটা যুগপৎ আমাদের গর্বিত করেছে এবং আনন্দিত করেছে। এই ক্ষেত্রে আমরা বলবো যে সে এসআরএফটাই থেকে তার বেসিক নলেজগুলি সে নিয়েছে, এবং এখান থেকে এর আগে ইন্টারেস্টটা ছবির প্রতি কি করে এলো সেটা আমি আগে বিপ্লবের কাছ থেকে জানতে চাইব, যে ছবির প্রতি তোমার ভালোবাসাটা কবে থেকে জন্মালো? তুমি ছবিই করবে, অন্য কিছু করবে না, এই চিন্তাটা তোমার মাথায় কবে এলো? অ্যাকচুয়ালি আমাদের বাড়ির একটা পরিবেশ ছিল, আমি একটু ডিটেলে বলবো। পাশাপাশি আমি যেভাবে বড় হয়ে উঠেছি, চারপাশের একটা বিশেষ ভূমিকা ছিল। এই শহর আগরতলার একটা বিশেষ ভূমিকা ছিল। মনে আছে আমি যখন ছোটবেলায় দেখতাম বাবা নিয়ম করে বিবিসির খবর শুনছেন, খবরের কাগজ পড়ছেন খুব ডিটেলে। শিল্প সংস্কৃতির প্রতি ওনার একটা ঝোঁক ছিল, সেটা হয়তো অজান্তে আমার ভিতর কাজ করতো। এবং উনি সিনেমা খুব ভালোবাসতেন। ওনার মুখ থেকেই শুনেছি বিখ্যাত সিনেমা পরিচালকদের নাম। আর টিভি দেখতাম। আমার একটা পর্যবেক্ষণ ছিল, বাবাও ভালো ভালো ছবি দেখতে ভালোবাসতেন, দেখতেন। যথারীতি আমার মধ্যেও সেটা চলে আসে। আমি বাড়িতে এবং প্রতিবেশীর বাড়িতে গিয়েও কখনো টিভি দেখতে বেশ মানে টিভিটা দেখাটা উপভোগ করতাম। মূলত টিভিতে নানা রকমের সিনেমা তখন দেখাতো। মনে আছে আমার খুব ছোটবেলায় একবার বসে বসে দেখছি, হঠাৎ করে দেখছি যে দেবী নামের একটা সিনেমা চলছিল। ছোটবেলায় দেখলাম সত্যজিৎ রায়ের। যদিও পরবর্তী সময়ে আরও অনেক ছবি দেখেছি ওনার, কিন্তু সেই দেবী যখন দেখছিলাম, কিরম ভেতরে একটা ভাব তৈরি হলো যে শুধুমাত্র দর্শক হিসেবে দেখছি তা নয়, যেন আমি বুঝতে পারছিলাম একজন চলচ্চিত্র পরিচালকের ভূমিকাটাও একটা সিনেমা তৈরির ক্ষেত্রে। যদিও বয়সটা একান্তই ছোট ছিল। তাছাড়াও আমাদের এই রাজ্যের, আমাদের এই শহরের কিছু বিশেষ ভূমিকা আছে। এই অঞ্চলটা, আমাদের এই আগরতলা এবং তার পাশাপাশি অঞ্চলগুলোতে
একটা শিল্প সংস্কৃতির দুর্দান্ত বাতাবরণ ছিল, যেটা আমি বরাবর দেখেছি। এবং আমাদের চারপাশের লোকজন শুধুমাত্র গান বা নৃত্য বা নাটক নয়, সিনেমা নিয়েও একটা প্রচণ্ড একটা একটা ভালো লাগা, একটা একটা অ্যাক্টিভিটিস চলতো। এবং সেই ক্ষেত্রে আমি এই ফরম্যাট যে আজকে আমরা কথা বলছি শানিত দেবরায়, শানিতদার সঙ্গে, আমি কিন্তু ছোটবেলায় আপনার ভূমিকাটাও আমি জানি। আপনারও একটা খুব ইন্টারেস্ট ছিল সিনেমার প্রতি। আমি দেখেছি আপনাকে সিনেমা নিয়ে নানা রকম কার্যকলাপ করতে দেখেছি। আমি নাম করেই বলছি, সেনা ভট্টাচার্য এবং সমীরণ রায় সহ আরও অনেকে দুর্দান্ত ভূমিকা নিয়ে সিনেমার যে উৎসবগুলো হতো, ফিল্ম ফেস্টিভ্যালসগুলো। তো আস্তে আস্তে আমি একদিকে বড় হয়ে উঠছি, আরেকদিকে আমার চারপাশে সেই পরিবেশ পাচ্ছি। তখন এটাও জানতাম যে এই মাটি থেকেই একদিন শচীন দেববর্মন কলকাতা হয়ে বম্বেতে দুর্দান্ত কাজ করেছেন, অসাধারণ অসাধারণ সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। এই সমস্ত কিছু একটা কাজ করতো ভেতরে। তারপর যখন কলেজ কমপ্লিট করি, তখন মনে হলো যে এবার আমি সিনেমার পথে পাকাপাকিভাবে আমি এগোবো, মানে শিখবো, শিখে ভালো করে জেনে তারপর আস্তে আস্তে সিনেমা শিল্প নিয়ে কাজ করব। এসআরএফটিতে তুমি যখন ঢুকলে তখন তুমি তো কলেজ কমপ্লিট করে গেছো ওখান থেকে, তো তুমি মানে প্রথম তো ফিল্ম মেকিং এই মনোযোগ দিলে, নাকি অন্য কোনো এডিটিং বা এগুলিও করার কথা ভাবলে? মানে এগুলি তো তোমার তুমি যেটা পরবর্তীকালে তুমি চিত্রনাট্য লিখতে শুরু করলে, তো সেটার মধ্যে তো তোমাকে এডিটিং ভীষণভাবে সাহায্য করার কথা। এটা একটা দারুণ প্রশ্ন করেছেন শানিতদা। সেটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি আমি খুব ছোটবেলা থেকে যখন ভাবনা চিন্তা শুরু করলাম সিনেমা নিয়ে পড়াশোনা করে তারপর ফিল্ম মেকার, ফিল্ম রাইটার হব, তো সেই সিদ্ধান্তের পর আস্তে আস্তে আমি বুঝতে পারছিলাম যে আমি কিভাবে এগোবো প্রথমত। সেটা নিয়ে আমি কজন গুণী মানুষজন আমাদের স্টেট থেকে তাদের সঙ্গে ডিসকাস করছিলাম যে আমি তো সিনেমা নিয়ে পড়াশোনা করতে চাই এবং আমি চাই যে আমি একটা সময় ফিল্ম রাইটার এবং ডিরেক্টর হব। তো তখন মিলিত আলোচনায় এবং আমার নিজ থেকে ভেতর থেকে এসছে যে আমি ফিল্ম এডিটিংটা পড়ব। চলচ্চিত্র সম্পাদনা যদি আমি পড়তে পারি তাহলে দেখা যাবে হয়তো আমি তার টেকনিক্যাল সাইডসগুলো সম্পর্কে অনেকটা বেশি আমি অ্যাওয়্যার থাকব এবং করব আমি সিনেমার পরিচালনা এবং লেখি, কিন্তু আমার এই টেকনিক্যাল নলেজটাও থাকবে। তো যথারীতি আমি অ্যাপ্লাই করেছিলাম সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। আমি পরীক্ষায় বসেছিলাম ফিল্ম এডিটিংয়েরই এবং সৌভাগ্যবান ছিলাম, আমি চান্স পেয়ে যাই। তারপর যেটা হলো, কমপ্লিট করার পর আমার মনে হলো যে আমি ঠিক মানে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং আমি যেটা বলবো যে সত্যজিৎ রায়ের নামাঙ্কিত এই সত্যজিৎ রায় চলচ্চিত্র ইনস্টিটিউট, সেখানে সত্যজিৎ রায়ও কিন্তু এডিটিংটা খুব ভালো করে জানতেন, বা পৃথিবীতে যারাই খুব ভালো চলচ্চিত্র পরিচালক হয়েছেন পরবর্তীকালে, এডিটিংয়ের উপর ব্যাপক জ্ঞান থাকলে সেটা খুব মানে চিত্রনাট্য লিখতে যেমনি সুবিধা হয়, পরিচালনার ক্ষেত্রে সুবিধা হয়, এটা নিশ্চয়ই তুমি মানবে। এটাই তুমি বললে অ্যাকচুয়ালি। এখন আমি বলবো যে তুমি যে চিত্রনাট্য লিখছো, মানে গল্প থেকে গল্পকার এবং চিত্রনাট্যকার দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। কারণ চিত্রনাট্যটা তো ফিল্মের অনুপাতে হয়, ফিল্মটা কীরকম করে হবে সেরকম করে হয়। তো সেক্ষেত্রে তোমার মানে তুমি কি বুঝতে পারছো এখন, যে তোমার কি বক্স অফিসের দিকে নজর রেখেও চিত্রনাট্য তো করতে হয়, না শিল্পকেই প্রাধান্য দিতে চাও বা চাইছো, বা তুমি অ্যালাউড হচ্ছ সেটা করতে, কোনটা? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রসঙ্গ তুললেন আপনি যে হ্যাঁ, পৃথিবীর অনেক বিখ্যাত বিখ্যাত ফিল্ম মেকাররা রয়েছেন যাদের ফিল্ম এডিটিং সংক্রান্ত ধারণা সত্যি খুব স্ট্রং। সেটা একদম ঠিক। সত্যজিৎ রায়ের খুব মানে সবাই বলতেন সত্যজিৎ রায়ের অসাধারণ এডিটিং বুঝতেন উনি, এডিটিংটা ভালো, ওনার অত্যন্ত দখল ছিল এডিটিংয়ে সেটা। এবং আমাদের দেশেও অনেকেই রয়েছেন, ঋষিকেশ মুখার্জি থেকে শুরু করে, যারা বেসিক্যালি চলচ্চিত্র সম্পাদক ছিলেন। তো তো এবার আমার যেহেতু আমার এডিটিং শিখবো, তারপর পরিচালনা এবং ফিল্ম রাইটার হিসেবে কাজ করব, সেই প্ল্যানটা ছিল। সেটা আজকে দেখলাম যে ঠিকই আছে। এবারে যেটা হচ্ছে, আমি যখন লাপাতা লেডিজ, স্পেশালি এই যে সিনেমাটা যেটা এই মুহূর্তে এখনও চলছে ভারতবর্ষের বিভিন্ন মানে সিনেমা হলে চলছে এবং খুব দারুণ এর রিভিউ দেখা যাচ্ছে এবং দর্শক ধন্য হয়েছে। সেটাই। তো
এই এই গল্পটা যখন লিখছি আমি, এই লাপাতা লেডিজ নিয়ে যখন কাজ করছি, কিছু রিসার্চ করতে হয়েছে, লিখতে হয়েছে পাশাপাশি, তখন আমার একটা দৃষ্টিভঙ্গি ছিল যে আমি এই বিষয়টাকেই বলতে চেয়েছিলাম, যে বিষয়টা উঠে এসছে লাপাতা লেডিজের মধ্যে, ওটা আমি একদম খুব নিরপেক্ষভাবে ভেতর থেকে আসা অর্গ্যানিক্যালি আমি এটা লিখতে চেয়েছিলাম। আমার কোথাও একটা বিশ্বাস ছিল যে এই সিনেমাটা লোকে দেখবে, ভালো লাগবে, এর কন্টেন্টটাই একটু অন্য রকমের। তো সেই দিক থেকে কোনো যে বক্স অফিস বা ইন্ডাস্ট্রির বিজনেস সংক্রান্ত কোনো প্রেশার আমার মধ্যে কাজ করেনি, আমার আত্মবিশ্বাসটা কাজ করেছে ওখানে। তো যখন এবার দেখলাম যে এই ছবিটা ভালো হয়েছে, আমির খান এবং কিরণ রাও দুর্দান্ত রকম প্রযোজনা এবং এটার পরিচালনা করেছেন, জিও স্টুডিওজের প্রযোজনা করেছেন এবং কিনলিং পিকচার্স করেছেন, জ্যোতি দেশপান্ডে প্রযোজনা করেছেন। তারপর যেটা হলো, সারা ভারতবর্ষে একটা একটা মানে উন্মাদনা মতো তৈরি হয়েছে একরকমের, আমি যদি এভাবে বলি। লোকে দেখছে, ভালোবেসে দেখছে। তো এইবারে আমি একটু ভাববো ডেফিনেটলি, একই রকম সিনেমা হয়তো লিখবো না, বা লিখলেও যেন কন্টেন্ট ওয়াইজ সিমিলার না হয়ে ওঠে। এবার তারপর যখন আস্তে আস্তে এগোবো, তখন যদি ইন্ডাস্ট্রি সংক্রান্ত কোনো একটা হয়তো কোনো একটা অ্যাঙ্গেল আসছে, যে সেখানে হয়তো দেখা গেল কন্টেন্টের সঙ্গে আমার এবার সিনেমার বাণিজ্যিক একটা মেলবন্ধনের প্রয়োজন পড়ছে কোথাও, সেটা দেখে নেব। সেটা সেই সময় যদি মনে হয় যে না ঠিক আছে, এটা আমি যে ধরনের সিনেমা করতে চাইছি, লিখতে চাইছি এবং পরিচালনা করতে চাইছি, তার সঙ্গে একটা বাণিজ্যের সম্পর্ক ঠিক এইভাবে নিলে আমার পক্ষেও সুবিধা হয় এবং সিনেমাটা আলটিমেটলি রিলিজের ক্ষেত্রেও সুবিধা হয়, সেই জায়গাটা ডেফিনেটলি একটা একটা হিসেব নিকেশ করে আমি পজিটিভ দিকে এগোবো। গুড। আমরা যেটা জানি যে মানে বক্স অফিসের সঙ্গে শিল্পের একটা বিরোধ আমাদের দেশে বিশেষ করে, সেটা আমরা সবসময় দেখেছি যে শিল্প সমৃদ্ধ যে ছবিগুলি সেগুলি বক্স অফিস পায়নি, আর বক্স অফিস সফল যে ছবিগুলি সেগুলি শিল্প সমৃদ্ধ হয়নি। তো এই ক্ষেত্রে যেমন আমাদের দেশে কমার্শিয়াল ফিল্ম এবং আর্ট ফিল্ম নামের দুটো ধারা তৈরি হয়েছে, যদিও আমি সেটাতে বিশ্বাস করি না। তুমি সেটা নিয়ে কি বলবে, যে আদৌ কি কমার্শিয়াল ফিল্ম, আর্ট ফিল্ম এভাবে ছবিকে ভাগ করা যায়, মানে বক্স অফিস এবং শিল্প সমৃদ্ধি দিয়ে? আমার খুব ভালো লাগছে যে আজকের এই অনুষ্ঠানের হোস্ট যিনি, ওনার নিজেরই এত সিনেমা সংক্রান্ত নলেজ রয়েছে। ইটস রিয়েলি গুড। আলোচনাটা সত্যি আরও প্রাণবন্ত মনে হচ্ছে আমার কাছে। আপনি একদম ঠিক কথাই বলেছেন যে যে আর্ট ফিল্ম বা আর্ট হাউস সিনেমা বা সো কল্ড কমার্শিয়াল ফিল্ম, তার মধ্যে মূলত সেরমভাবে কোনো ভাগ করা যায় না সেভাবে। রাদার আমি আমাদের ইনস্টিটিউশনেও বলতে শুনেছি, আমাদের শিক্ষকরা যখন পড়াতেন বা বিভিন্ন চলচ্চিত্র অনুষ্ঠানে যখন অনেক ফিল্ম ক্রিটিক বা ফিল্ম বোদ্ধাদের আলোচনা শুনেছি, যে আসলে সিনেমা, ভালো সিনেমা হয় আর খারাপ সিনেমা হয়। এবার ভালো সিনেমার মধ্যে অফকোর্স আমাদের, এটা তো একটা শিল্প মাধ্যম, তার শৈল্পিক উপাদানগুলো খুব ভালোভাবে থাকলে হয়তো আমরা ভালো সিনেমা বলি। অ্যাট দ্য সেম টাইম যেহেতু সিনেমার একটা এন্টারটেনিং দিক আছে শিল্প সত্তার সঙ্গে সঙ্গে, সেটাকেও একটু প্রাধান্য দিয়ে যদি ছবি বানানো যায় যেটা দেখে দর্শকের ভালো লাগে, সে তো এটাও চায় যে একটু ভালো লাগুক। সেটা বিভিন্ন রকম দর্শক বিভিন্ন রকমভাবে হয়তো চায়। যারা একটু ইন্টালেকচুয়াল সাইডে রয়েছেন তাদের একটা মনে হতে পারে যে ইন্টালেকচুয়ালি ভালো লাগছে, সেটাও এক রকমের এন্টারটেনমেন্ট। তো এইবার হিসেব নিকেশ যদি শুরু থেকেই হতে পারে, যেটা আমি শিখেছি বা যে পদ্ধতিতে আমি কাজ করছি বা করতে আমার সুবিধা হয়, সেটা হচ্ছে কি, আমি প্রথমেই খেয়াল রাখছি যে যেহেতু আমার একটা ফিল্ম মেকিংয়ের ট্রেনিং আছে, সেখানে নানা রকমের নানা দেশের ছবি আমি দেখেছি। সেইটা থেকে আমি কি করি, যে আমি ধরে নিই যে আমি তো ভারতবর্ষে দাঁড়িয়ে আমি সিনেমা লিখবো বা পরিচালনা করব, সেই ক্ষেত্রে আমি এন্টারটেনিংয়ের সাইডটাকেও রাখার চেষ্টা করছি, অথচ তার মধ্যে দিয়ে এমন কিছু কথা বলার চেষ্টা করছি যে কথাগুলো লোকের ভালো লাগবে বা সেই কথাগুলো হয়তো প্রয়োজন আছে সেই কথাগুলোর, এবং অ্যাট দ্য সেম টাইম তার এন্টারটেনমেন্ট যে ভ্যালুজ, সেই ভ্যালুটা তাকে বাণিজ্যিকভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি ভালো কন্টেন্টকে ভালো করে লেখা যায়, তার মধ্যে যে বিনোদনমূলক উপাদানগুলোকেও যদি ঠিকঠাক রাখা যায়, তাহলে সেই ছবি কিন্তু মানে চলবে এবং সেটা একটা বাণিজ্য দেবেই।
তো সেইভাবে বরং দেখা যায় যে এটা একটা ছবিকে খুব হিসেব নিকেশ করে লিখে পরিচালনা করতে পারলে সেটা বাণিজ্যের দিক থেকেও খুব সুটেবল হয়, সেটা এন্টারটেনমেন্টের দিক থেকেও সেটা দারুণ একটা জায়গায় পৌঁছে যায়। সেটারই একটা এক্সাম্পল হয়তো আজকে দেখা গেল লাপাতা লেডিজ। তুমি খুব সুন্দর করে তুমি বুঝিয়ে বললে ব্যাপারটা। তো আমি এর মধ্যে আরেকটা কথা বলছি যে মানে এটা তো আমাদের তুমি তো আমাদের ত্রিপুরার ছেলে, তো স্বাভাবিক কারণেই আমরা যারা ত্রিপুরা মানে একটা অন্য একটা গ্রহে বাস করি মোটামুটিভাবে, যেখানে দাঁড়িয়ে আমরা কখনো উত্তম কুমারকে সামনে থেকে দেখিনি, আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়কে মাঝে মাঝে মঞ্চে দেখেছি এখানের মধ্যে, বা সালমান খান, শাহরুখ খান, তাদেরকে দেখা তো প্রশ্নই নেই। সেই আমির খানের ক্যাম্পে গিয়ে তুমি সেই জায়গাটা থেকে তুমি গর্জন করছো এবং প্রথম ছবি তোমার সারা ভারতে সারা জাগিয়েছে। ফলে এটা গর্বের যেমনভাবে তেমনিভাবে এটা আমরা আশ্চর্যই হই। তোমার ছবি যেদিন প্রথম প্রিমিয়ার শো হয় 27শে ফেব্রুয়ারি, গত 27শে ফেব্রুয়ারি জুহুতে, সেদিন সালমান খান উপস্থিত ছিলেন, সানি দেওল উপস্থিত ছিলেন, এবং আমির খান তো ছিলেনই, এবং কিরণ রাও ইত্যাদি সবাই ছিলেন, আরও ফিল্মের মহাহস্তিরা সেদিন উপস্থিত ছিল। সেই জায়গাতে যখন আমির খান তোমাকে মঞ্চে ডেকে নিলেন, এমনি একটা বিশাল মঞ্চে, তোমার অনুভূতিটা কীরকম ছিল? হ্যাঁ, দুর্দান্ত একটা অনুভূতি ছিল ডেফিনেটলি। আর যদিও এই কাজের সুবাদে অনেকবার ওনার সঙ্গে কথাবার্তা হয়েছে, আমরা একসঙ্গে বসে লেখালেখি করেছি, আলোচনা করেছি ডায়ালগস নিয়ে, নানা রকম সিন নিয়ে। কিন্তু সেদিন যখন মঞ্চে উনি ডাকলেন, অদ্ভুত লাগলো যে এই যে পুরো সার্কেলটা যেন সেদিন একটা কমপ্লিট একটা সম্পূর্ণতা পেল একরকমের। উনি ডেকে জানতে চাইলেন যে আমার মুখ থেকেই শুনতে চাইলেন বা শোনাতে চাইলেন সবাইকে যে ইনসেপশনটা শুরু হয়েছিল, মানে ইনসেপশনটা হয়েছিল আমার এই গল্প দিয়ে, তো বিপ্লবের মুখ থেকেই শুনি। তো অ্যাকচুয়ালি তখন আমি একটুখানি পেছনে গেলাম। অ্যাকচুয়ালি হয়েছে কি 2018 নভেম্বরে হয়েছিল একটা স্ক্রিপ্ট কন্টেস্ট হয়েছিল। তো এটা ছিল গ্লোবাল সার্চ ফর ইন্ডিয়ান স্ক্রিপ্ট রাইটার্স। এই স্ক্রিপ্ট কন্টেস্টে আমার লেখা স্ক্রিপ্ট 2 ব্রাইডস আউট অফ 4,000 প্রতিযোগীদের মধ্যে থেকে আমারটা সেকেন্ড হয়েছিল, এবং সেই কন্টেস্টের জুরি ছিলেন আমির খান, জুহি চতুর্বেদী, অঞ্জুম রাজাবলী আর রাজকুমার হিরানিজি। এনাদের খুব ভালো লেগেছিল আমার এই স্ক্রিপ্ট। পরবর্তী সময় আমির খান আমাকে বললেন যে উনি এটা প্রডিউস করতে চান। তারপর আস্তে আস্তে গিয়ে এই ছবিটা দাঁড়ালো। সে আমার গল্পের উপরেই লাপাতা লেডিজ হয়। নামটা ইংলিশে ছিল, সবাই চেয়েছিল যে একটা হিন্দি কিছু নাম হোক, হিন্দি নাম সবাই মিলে একটা ঠিক করা হয়েছিল লাপাতা লেডিজ। তো এই যে জার্নিটা সেদিন, সেটা বলার জন্য উনি আমাকে স্টেজে ডাকলেন এবং অসাধারণ লেগেছে। উনি ছিলেন, কিরণজি ছিলেন যে ছবিটা পরিচালনা করলেন, আর অভিনেতা অভিনেত্রীরা সবাই ছিলেন। সে এক অসাধারণ একটা অনুভূতি, একটা অভিজ্ঞতা। নন্দন তত্ত্বের এই জগতে তুমি প্রবেশ করেছো, তো প্রথম তো তুমি গল্প দিয়ে ঢুকেছো, গল্প লেখাটাই তো তোমার প্রথম পেশন। না, অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি মানে ছবির জন্যই গল্প লিখেছো, না তুমি গল্প লেখার দিকে প্রথম, মানে শর্ট স্টোরি লেখার দিকে প্রথম তুমি আগ্রহী হয়েছো? হ্যাঁ, আপনি মানে এমন এমন সব তথ্য বার করে আনছেন, সত্যি আমি অবাক হচ্ছি। ঘটনার তাই, যখন আমি স্কুলের পর থেকেই, বলা যায় মোটামুটি মাধ্যমিকের পর থেকেই আমি একটা চিন্তা ভাবনা করে ফেলি যে আমি সিনেমাই হবে আমার প্রফেশন, এবং সিনেমাটা আমি ভালো করে শিখে তারপর এটাকে প্রফেশন হিসেবে বেছে নেব। তখন থেকে পড়াশোনায় ভালো ছিলাম, কিন্তু পাশাপাশি এই লেখালেখিটা একরকমের চলতো। আমি ছোট ছোট কবিতা লিখতাম, তখন মনে আছে এখনও, পেন্সিল স্কেচ করতাম। তারপর থেকে তো আমার এই আগরতলা শহরের মাটি, আকাশ, আলো এবং মানুষের যে মানে ব্যবহারিক দিক, এটা আমি বলি অনেক সময় যে আমাদের এই ছোট্ট রাজ্য, কিন্তু তার মধ্যে একটা দুর্দান্ত আত্মীয়তা আছে, একটা নিঃস্বার্থ মনোভাব আছে মানুষের, সেটা কিন্তু বিরল। আজকে আমি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াই, পৃথিবীর বিভিন্ন প্রান্তরের মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে, কিন্তু আমার এই শহরের বা আমার এই রাজ্যের যে মানুষের আন্তরিকতা এবং নিঃস্বার্থ একটা মনোভাব, এটা আমার চোখে পড়ে। তো ওই সাপোর্টগুলো, ওই এলিমেন্টসগুলো, উপাদানগুলো আমি দেখেছি, নিজে একটু লেখালেখি করেছি, সেইগুলো আমার ভেতরে কাজ করেছে। এই পরিবেশটা আমাকে অনেক কিছু দিয়েছে। তারপর একটা সময় আসে, এই সব কিছু মিলিয়ে যেন আমার মনে হলো আমার ভেতরে একটা শিল্পবোধই কাজ করছে, সিনেমা শিল্পের প্রতি ঝোঁক ক্রমশ বাড়ছে। একটা সময় আমি
অল ইন্ডিয়া রেডিওতে অ্যানাউন্সার হিসেবে কিছুদিন কাজ করি আগরতলা, মানে আকাশবাণী আগরতলায়। তখন আমাকে রীতিমতো লিখতে হতো, ওখানে বসে ছোট ছোট অনুষ্ঠান হতো, সেগুলোকে আমাকে স্ট্রাকচার করতে হতো। আর আগে তো একটা কবিতা লেখার একটা ব্যাপার ছিল, লিখতাম ছোট 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 কবিতা। তারপর আমি মনে আছে তখনও স্কুলেই পড়ি, একটা ছোট গল্প লিখেছিলাম। সেই গল্পটা আমাদের ত্রিপুরার একটা খবরের কাগজে বেরিয়েছিল এবং সেটা আমাকে দুর্দান্ত উৎসাহ দিয়েছিল। এইভাবে লেখালেখিটা একটা চলতো, কিন্তু মাথায় কিন্তু আমার সবসময় থেকেছে যে আমি সিনেমা নিয়ে লিখব, সিনেমা পরিচালনা করব। এইভাবে লেখা অভ্যেসটা সিনেমার মধ্যে গিয়ে মিলেমিশে একাকার হয় আর কি। তুমি তো বলেছো যে তুমি দেবী দেখে প্রথম তোমার ফিল্ম করার দিকে তুমি বেশি ইন্টারেস্টেড হয়েছিলে, তাই তো? রাইট রাইট। এবং সেই ক্ষেত্রে তোমার মানে সত্যজিৎ রায়ের কোন ছবিটা সবচেয়ে তোমার প্রিয়? অ্যাকচুয়ালি সত্যজিৎ রায়ের একটা বড় ইনফ্লুয়েন্স আমার জীবনেও আছে, সেটা মানে অনস্বীকার্য। জীবনেও আছে এবং আমি যে ধরনের সিনেমা ভালো লাগে ভেতর থেকে, সেটা সত্যজিৎ রায়ের সিনেমা এবং তার লেখালেখি আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছে। দেবী ছোটবেলায় দেখি, অদ্ভুত ভালো লাগা কাজ করেছিল। তারপর যখন আস্তে আস্তে একটু বড় হই, অফকোর্স সবার মতো আমারও পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, চারুলতা, এরম সমস্ত ফিল্মই, মানে কোনটা ছেড়ে কোনটা নিয়ে বলবো, এই ধরনের একটা কাজ করে ভেতরে আর কি। সত্যজিৎ রায় ভীষণভাবে মানে অনুপ্রাণিত করেছে ওনার কাজ, ওনার জীবনযাত্রা, ওনার চিন্তাভাবনা, লেখালেখি। এখন সত্যজিৎ, ঋত্বিক, মানিক, মৃণাল পেরিয়ে আমরা যখন ক্রিস্টোফার নোলানদের ছুঁয়ে যাচ্ছি, তো এই যে একটা বিশ্ব যেখানে তোমার ওপেনহাইমার ইত্যাদি ছবি এখন সমস্ত অস্কার জিতে নিচ্ছে বা অন্যান্য সমস্ত পুরস্কার জিতে নিচ্ছে, তোমার মনে হয় না যে ছবির তৈরির যে বিষয়টা ক্রমশই একটি মানে আমাদের ভারতীয় চিন্তার এবং ভারতীয় যে মানে কি বলবো ছবি করার যে কৃত কৌশল, তাকেও বহু পেছনে ফেলে গিয়ে যাচ্ছে খুব দ্রুত? মানে ওপেনহাইমারের মানে নির্মাণ বা তুমি বা এই সমস্ত অন্যান্য যে ছবিগুলি সমসাময়িকভাবে রিলিজ করেছে সেগুলি সম্পর্কে বলছি আর কি। একদিকে নান্দনিক বিষয়টা অত্যন্ত প্রাধান্য পেয়েছে, সত্যের কাছাকাছি থেকেছে ওপেনহাইমার একদম, এবং তোমার দুর্দান্ত অভিনয় ইয়ে আছে, পাশাপাশিভাবে অত্যন্ত মানবিক ছবি এবং প্রয়োজনীয় ছবি এই মুহূর্তে ওপেনহাইমার। এটা করতে গিয়ে যে ধরনের মানে তোমার টেকনোলজির সাহায্য মানে হলিউড পায়, আমাদের মুম্বাইও কিন্তু ততটা ডেভেলপ করেনি আমাদের কৃত কৌশল। তো এই যে চ্যালেঞ্জগুলিকে তুমি একজন নিউ ফিল্ম মেকার হিসেবে তুমি কিভাবে দেখছো, যে এগুলি কি ওভারকাম করা সম্ভব হবে আগামী দিন? যে আমরাও কি ওপেনহাইমারের মতো ছবি বানাতে পারবো, বা আমরা এখনো ছোটখাটো করিব করিব সিঙ্গল বা লাপাতা লেডিজ বা অপরাজিত এমনি ছোট গল্পের মধ্যেই আমরা থেকে যাব, যেটা মাটির কাছাকাছি বা আমাদের সংস্কৃতির কাছাকাছিও? এটাই আমাদের পক্ষে স্বাভাবিক। আমরা হয়তো ওপেনহাইমারের সঙ্গে এতটা রিলেট করি না যতটা আমরা পথের পাঁচালীর সঙ্গে রিলেট করি, কিন্তু আমরা কি দাবাংয়ের সঙ্গেও রিলেট করি? আমরা তো এই ধরনের ছবিগুলি যখন হচ্ছে বা এই ক্রাইম নিয়ে যখন ছবিগুলি হচ্ছে, প্রত্যেকটা ওটিটি সিরিজ বলো বা সিনেমা বলো, ক্রাইমের প্রাধান্য চলে আসছে, ওগুলির সঙ্গে তো আমাদের বাস্তব জীবন সেই অর্থে রিলেট করে না। তাহলে মানে আমরা তাহলে কোথায় দাঁড়াবো? একদিকে আমাদের পথের পাঁচালীর মতো ব্যুৎপত্তিগত যে আমাদের ফিল্মের ব্যুৎপত্তি যেখান থেকে উঠে এসছে, দ্বিতীয় এসছে তোমার এই যে এই সমস্ত ছবি এখন পুরোটাই মানে ক্রাইম ওয়ার্ল্ড এবং মাফিয়া লাইফ লিডিং নিয়ে ছবি, থার্ড হচ্ছে ওপেনহাইমারের মতো ছবি যেগুলি একটা বিশ্ব কাঁপিয়ে আমাদের মাথার উপর বলে দিচ্ছে যে ছবি হবে এরকম। তা আমরা কোথায় দাঁড়াবো? হ্যাঁ, আপনি খুব দুর্দান্ত কথাগুলো বলছেন। এই প্রসঙ্গটা খুবই মানে ইন্টারেস্টিং এবং প্রাসঙ্গিক। সিনেমার ক্ষেত্রে যেটা হয়, সিনেমার মধ্যে তো একটা নানা রকমের শিল্প রয়েছে এবং তার একটা 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 ভিজুয়াল ভাষা আছে, ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ আছে। সেই সমস্ত শিল্পগুলো সিনেমার মধ্যে রয়েছে, তার একটা সময়ের সঙ্গে সঙ্গে সেটাও একটু পাল্টাতে শুরু করে। যেরকম সঙ্গীত রয়েছে, তার মধ্যে মিউজিকের প্যাটার্ন বদলায়। এবার আমাদের সিনেমার মধ্যে পেন্টিংসের প্রভাব আছে, তার প্যাটার্নটা বদলায় আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে। সময়ের সঙ্গে সঙ্গে টেকনোলজি বদলায়, সেই টেকনোলজির উপরেও দাঁড়িয়ে আছে সিনেমার একটা দিক। তো সেই দিক থেকে দেখতে গেলে টোটালিটি
পুরোপুরি সিনেমার সমস্ত কিছু বদলাতে বদলাতে যায়, তার শিল্পের ধরনটাও বদলায়। এইবার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দেশে যেরকম সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, আদুর গোপাল কৃষ্ণন, শ্যাম বেনেগাল এবং হিন্দি যেসব সিনেমা তৈরি হয়েছে, বিভিন্ন বাণিজ্যিক ছবি, সব কিছু মিলিয়েই বলছি, বাংলা কিছু বাণিজ্যিক ছবি, সাউথের খুব ইম্পর্টেন্ট কিছু ছবি এবং নর্থ ইস্টেরও কিছু ইম্পর্টেন্ট ফিল্মস, সব কিছু মিলিয়ে তখন বেশ একটা কয়েক দশক আগে একরকমের একটা ইম্প্যাক্ট তৈরি করেছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেটা বদলেছে, আরও বদলাবে। কিন্তু হলিউডের ক্ষেত্রে যেটা আপনি যেটা বললেন, ওপেনহাইমার অ্যান্ড অন্যান্য সিনেমা দেখে একটা 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 মনে হয় যেন একটা ডিফারেন্স আছে কোথাও। সেটার কারণ কিছুটা এটাও আছে যে একটা আর্থিক দিকও আছে, ওখানে অনেক বড় বাজেট থাকে, তো সেই ক্ষেত্রে পারফেকশনের দিকটা নিয়ে বেটার কাজ করা যায় কম্পারেটিভলি আমাদের দেশের বিভিন্ন জায়গায়, বম্বে হোক, কলকাতায় হোক বা সাউথ ইন্ডিয়াতে হোক, কোনো কোনো প্রডিউসার এগিয়ে আসছে একটু বেটার বাজেট নিয়ে, তাতে করে সেই জায়গাটা হয়তো তৈরি হচ্ছে, রাইটার, ডিরেক্টর এবং প্রডিউসার বা অন্যান্য ক্রু মেম্বার্স কাস্ট মিলে সেই সেই ডেডিকেশনটা তৈরি করার মতো একটা যে বাণিজ্যিক সুযোগ বা অর্থের দিকটা পাচ্ছে বলে তার রেজাল্টও আমরা দেখতে পাই। কিছু কিছু ভালো ছবি হয় এরম, যেটা একদম মোটামুটি বলা যেতে পারে ইউনিভার্সাল স্ট্যান্ডার্ডের। আবার কিছু ছবি হয় রাইটার, ডিরেক্টর বা অন্যান্য ক্রু মেম্বার্স এবং কাস্ট মিলে এমন একটা ডেডিকেশন নিয়ে চলে আসে যে তার তার ডেডিকেশনের জন্য, তার মানে রিসার্চ ওয়ার্ক বা বহুদিন ধরে খেটে তৈরি করা, মেপে তৈরি করা ছবি, যে ছবিটা দেখলে তার কন্টেন্ট এবং সিনেমাটিক কোয়ালিটি এতটা উচ্চমানের হয়ে ওঠে যে দেখলে মনে হয় তার একটা মানে একটা সার্বজনীন একটা পরিচয় পাওয়া যায়, মানে বিশ্বমানের হয়ে ওঠে। এটাও ঠিক। আচ্ছা বিপ্লব, আমি একটা জিনিস জানতে চাইবো যে সম্প্রতি প্রখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপ একটা কমেন্ট করেছেন, যেটা নিয়ে ইতিমধ্যেই একটা বিতর্ক প্রিভেইল করছে। এর মধ্যে সেটা হচ্ছে, উনি বলেছেন যে বাংলা ছবি একসময় এভারেস্ট উচ্চতাতে ছিল, এখন একদম ঘাটিয়া হয়ে গেছে। ঘাটিয়া, দ্য পার্টিকুলার ওয়ার্ড ঘাটিয়া উনি ব্যবহার করেছেন বাংলা ছবি সম্পর্কে। মানে এটা নিয়ে একদল লোক খুব রেগে গেছে, সোশ্যাল মিডিয়াতে তো মানে বিস্তর মানে জল ঘোলা হচ্ছে, এবং কেউ কেউ বলছেন যে এমনি বলাটা ঠিক হয়নি, কেউ বলছেন ঠিকই আছে, বাংলা ছবি এই জায়গাটাতে আছে। মানে ফ্রম ইউর পয়েন্ট অফ ভিউ তুমি বলো যে মানে এটা কি উনি ঠিক বলেছেন, বা এটা কি সত্যিই বাংলা ছবির অবস্থাটা কি সত্যিই এই অবস্থানে আছে, অথবা মানে অন্য কিছু তুমি যেটা বলবে আর কি। এটা একটু ডিটেলে আলোচনা করার একটা প্রয়োজনীয়তা হয়তো আছে, কারণ একজন ইন্ডিয়ার একজন সিগনিফিক্যান্ট ফিল্ম মেকার অনুরাগ কাশ্যপ কিছু খুব গুরুত্বপূর্ণ সিনেমা বানিয়েছেন, সেটা একটা জায়গা আছে। এবার দ্বিতীয়ত হচ্ছে কি, সত্যিই আমি ওনার এই ইন্টারভিউটা আমি দেখিনি যে এক্স্যাক্টলি কি শব্দটা উনি বলেছেন, ঘাটিয়া শব্দটা বলেছেন না অন্য কিছু না, বলেছেন। ঘাটিয়া বলেছেন, আচ্ছা, আমি দায়িত্ব নিয়ে বলছি। আচ্ছা। তো এবার প্রথম কথা হচ্ছে কি, উনি যদি এই শব্দটা উচ্চারণ করে থাকেন, এই শব্দেরটাকে নিয়ে যদি বিতর্ক হয়ে থাকে, সেটা একটা দিক, যে ওনার কাছে হয়তো এই শব্দটা মনে হয় যে একটা এক্সপ্রেশন, একটা একটা এক্সপ্রেশন, এবং এই শব্দের মধ্য দিয়ে উনি প্রকাশ করতে চাইলেন কোয়ালিটির কথা, সিনেমার, বাংলা সিনেমার কোয়ালিটির কথা। আর এই শব্দটা বাঙালিদের ভালো লাগেনি, এটা একটা আলাদা দিক, শব্দগত দিক বললাম। আর আমি যদি বলি যে উদ্দেশ্যটা কি, উনি কি বলতে চেয়েছেন, সেটাকে যদি আমি আমার মতো করে বুঝে নিই, যে উনি বলতে চেয়েছেন যে বাংলা সিনেমার মান ভয়ানক রকম পড়ে গেছে, বা বাংলা সিনেমার মানটা আগের মতো নেই, এই বিষয়টাকে যদি আমি নিই, তাহলে যদি কেউ মন থেকে কিছু সমালোচনা করছেন, তাহলে সমালোচনার দিকটাকে, সমালোচনাকেও অনেক সময় আমাদের ওয়েলকাম জানাতে হয়। আচ্ছা, কিছু একটা ভেবে চিন্তে হয়তো বলেছেন। তো সেদিক থেকে অনেকেই বলে যে ভারতীয় সিনেমার টোটালি, বাংলা সিনেমা বলুন, হিন্দি সিনেমা বলুন, কিছু সাউথেরও বলুন, বা বিভিন্ন জায়গারই, এটা তো একটা মানতে হবে যে বেশিরভাগ ক্ষেত্রেই এটা সবাই বলছে যে সিনেমার মান অনেকটাই খারাপ হয়ে আসছে। তো এটাকে যদি কেউ বলেন, সে একটা কনস্ট্রাকটিভ আলোচনার ক্ষেত্রে, যে না, মানটা খারাপ হয়ে যাচ্ছে, সেটা তাকে সেই জায়গাটা তার বলার স্বাধীনতাটা দেওয়া উচিত, এবং সেটা ভেবে দেখাও উচিত আদৌ কি মান পড়ছে। যদি মনে হয় যে মান পড়ে যাচ্ছে কোনো পার্টিকুলার প্রান্তের ছবির, যদি বলা যায় যে মান পড়ে যাচ্ছে এবং সর্বসম্মতিক্রমে যদি দেখা যায় যে হ্যাঁ সত্যি মান পড়ছে, তাহলে
সেটাকে ঠিক করার একটা বা তার মানটাকে আবার তুলে নেওয়ার একটা পরিকল্পনা এবং একটা চেষ্টা করে যাওয়াটা বেশি প্রয়োজন। গুড। আমরা মানে এই মুহূর্তে আমাদের সঙ্গে বিপ্লব গোস্বামী, লাপাতা লেডিস এই ছবিটার চিত্রনাট্যকার এবং গল্পকার আমাদের সঙ্গে আছেন। এবং সবচেয়ে বড় কথা, বিপ্লব আমাদের ছেলে, আমাদের এই রাজ্যের ছেলে, এই রাজধানী আগরতলার ছেলে। সে এখান থেকে পাড়ি দিয়ে মুম্বাইয়ের মতো জায়গাতে এই ঝুঁকিটুকু সে নিয়েছে ওখানে গিয়ে ছবি করার এবং ছবির চিত্রনাট্য লেখার। আমরা বিপ্লবকে আমাদের পরবর্তী প্রশ্ন এবং প্রায় শেষ প্রশ্ন এটাই আমাদের, যে জানতে চাইব হোয়াট ইজ দ্য ফিউচার প্ল্যানিং অফ বিপ্লব গোস্বামী। বিপ্লব গোস্বামী নিজেই এবার চিত্রনাট্যকার থেকে চলচ্চিত্র পরিচালক হবেন কিনা, আর হলে উনি মানে ওনার নিজের গল্পেই উনি ছবি করবেন কিনা আগামী দিন, এটাই আমাদের বিপ্লব আমরা জানতে চাইব। হ্যাঁ, আমি চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র লেখক হওয়ার জন্যই এই দীর্ঘ যাত্রা করেছি। সেই আগরতলা থেকে শুরু করে বম্বে পর্যন্ত, কলকাতা হয়ে, এবং কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং কলকাতা সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট হয়ে বম্বে পর্যন্ত কাজ করছি। এবার ডেফিনেটলি আমি বেশিটাই কনসেন্ট্রেট করব ফিল্ম ডিরেকশনের উপর। লিখব আলাদা করে অন্য ডিরেক্টর বা অন্য প্রোডাকশন হাউসের জন্যও লিখব, সেটা লেখালেখি চলছেও আমার। আবার নিজের সিনেমাগুলোকে আমি ডেভেলপ করছি, সেই লেখাটাও চলছে। তাহলে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। অ্যাজ এ ফিল্ম রাইটার আমি অন্যের জন্যও লিখবও আগামী দিন, যদি সেরম সুযোগ হয় এবং সেই পরিস্থিতি তৈরি হয়। অ্যাট দ্য সেম টাইম এই মুহূর্তে আমি বিশেষ করে আমার রাইটার ডিরেক্টরের যে দিকটা, সেটা নিয়ে বেশি এগোচ্ছি। খুব শিগগিরই হয়তো আমি আসছি বাংলা এবং হিন্দি সিনেমা নিয়ে অ্যাজ এ রাইটার ডিরেক্টর। আমরা বলবো সুস্বাগতম। এটা আমাদের ব্যক্তিগত গর্বের বিষয়। এটা এই উচ্চারণ আমাদের দীর্ঘদিন আবার স্বপ্নের মধ্যে রাখবে। আমরা জানবো যে আমাদের ছেলে ভারত কাঁপাবে এবং ভারত কাঁপিয়ে বিশ্বের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। আমরা শিওর যে অন্যান্য আন্তর্জাতিক পুরস্কারগুলি, জাতীয় পুরস্কারগুলি জয় করে আমাদের বিপ্লব সত্যি ত্রিপুরার যে চলচ্চিত্র ভাবনা, তাতে বিপ্লব ঘটাবে। আপনাদের সবাইকে নমস্কার এবং ধন্যবাদ বিপ্লবকে আমাদের জন্য এতটুকু সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। গুড নাইট। অসংখ্য ধন্যবাদ সানিধ্যা। নমস্কার।